যাই হোক, সেই লুঙ্গি বাহিনীর জন্য আজকে আমার ভিডিওটা করা। তো আপাতত 26 তারিখ মোটামুটি কনফার্ম বলা যেতে পারে, 20 থেকে 26 তারিখ এর ভিতরেই উনি আসবে, হয়তো 23-24 হতে পারে। তো এখন এই দিনক্ষণটা ঠিক করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প 18 তারিখে ভারতে আসতেছে। এখন সম্ভবত উনি রাশিয়া হয়ে ভারতে আসবে অথবা ভারতে রাশিয়া যাবে, বাট ওনার একটা ডেঞ্জারাস ট্যুর আছে, ট্রাম্পের একটা ডেঞ্জারাস ট্যুর আছে ভারত আর রাশিয়াকে কেন্দ্র করে। তো এখন ওই সময়টা আসার পরেই, চলে যাওয়ার পরেই যা ঘটনার ঘটবে। তো এখন উনি আসবে 18 তারিখে, চলে যাবে 21 তারিখে, এই পর্যন্ত আমার কাছে সংবাদ রয়েছে। এরপর যে জিনিসটা আসেন, যে ওই লুঙ্গি বাহিনী যে প্রশ্নটা আমাকে করছে সেটার উত্তরটা একটু দিয়ে নিই, যে আপা আসবে আর আপা আমরা বয়া বয়া এইটা ছিলুম কি যেন একটা ছেড়ে নিচ থেকে, বুঝছেন, মুখটা খারাপ করলাম না, বুঝছেন, আমার কিন্তু ভাই মুখ খারাপ অনেক, বকা যেমন আপনাদের না, বকা আমারও দিতে মন চায়, আমি কিন্তু বহুত বকা দিতে পারি। তো এখন সেই লুঙ্গি বাহিনীকে বলতে, হ্যাঁ এটা ঠিক আছে, আপনারা পাঠিয়েছেন, এই করছেন সেই করছেন। একটা পরিস্থিতি 5ই আগস্টের ঘটনাটি ছিল অনেকটা এরকম, যে শেখ হাসিনাকে মানে আমাদের আপাকে মানে নিরাপদে রাখাই ছিল সবচেয়ে বড় বিষয় ওই মুহূর্তে। এবং ছাত্ররা না, অ্যাকচুয়ালি জনতা, ছাত্র ছিল অল্প কিছু, কিন্তু জনতাই ছিল 90%, অর্থাৎ 100 জনের ভিতরে 10 জন যদি ছাত্র থাকতো 5ই আগস্ট রাস্তায় যে আন্দোলন, আমিও দেখেছি ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেন, 10 জন যদি ছাত্র থাকতো 90 জন ছিল জনতা, তার মানে ছাত্র জনতা। তো এখন জনতা ব্যাপারটা তো এখন গেছে গা, জনতার আর কোনো বেল নাই, কারণ জনতা তো এখন ক্যাবিনেটেও নাই, উপদেষ্টাদের মধ্যে নাই, আছে কিছু ছাত্র, ঠিক আছে। আর এরা কিভাবে ছাত্র হলো সেটাও আমার একটা প্রশ্ন, এরা কিভাবে ছাত্র হলো সেটা আমার প্রশ্ন। এই সার্জিস বলেন, মাহফুজ বলেন, আরো যারা আছে, এরা তো লেখাপড়া ছেড়ে দিচ্ছে আরো 2-4 বছর আগে, তারপরে ছাত্র থাকে কিভাবে? এখন ওরা যদি ভাই ছাত্র থাকে, তা আমি লেখাপড়া ছাড়ছি 20 বছর আগে, তাহলে আমিও বাংলাদেশের ছাত্র, কি কম এইসব কাণ্ড কারণ। তো যাই হোক, এখন ম্যাডাম তো চলে গেছে, ম্যাডামের নিরাপত্তার কারণে এখানে বাংলাদেশের সরকার প্রধান তো শেখ হাসিনা ছিলেন, কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, বিশেষ করে সেনাবাহিনী, তারপরে বাংলাদেশের পুলিশ বাহিনী যারা ছিলেন, তারা কিন্তু তার নিরাপত্তাটার কথা ভেবে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে উনি পাশের দেশে নিরাপদ জায়গায় রেখে এসেছেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে কখনো কোনোভাবেই কিন্তু বলা হয়নি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। এই পালিয়ে যাওয়ার শব্দটা আসছে হলো এই ছাত্রদের মধ্য থেকে, কিছু জনতার মধ্যে থেকে, এবং কিছু নিউজ পেপারের মধ্য থেকে এই পালিয়ে যাওয়ার শব্দটা আসছে। কিন্তু বাংলাদেশের প্রশাসন থেকে, সেনাবাহিনী থেকে ভুলেও কখনো বলা হয়নি যে পালিয়ে শেখ হাসিনা পাশের দেশে চলে গেছে। নিউজটা করা হয়েছিল এভাবে, শেখ হাসিনার নিরাপত্তার কারণে তাকে ভারতে রেখে আসা হয়েছে। ভালো করে নিউজের টোন খেয়াল করেন, বুঝছেন। এরপর আসেন যে দ্বিতীয় জিনিসটা, ভারত সরকার মনে করে যে শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে। এখন ভারত সরকার শেখ হাসিনার সাথে কি অভ্যন্তরীণ সম্পর্ক ছিল, কি সুবিধা অসুবিধা, কি লেনদেন হয়েছে নিজেদের ভিতরে, বুঝছেন, সেটা তারপরে আলোচনা। কিন্তু এটা ভারত সরকার মনে করে যে শেখ হাসিনার প্রতি চরম অন্যায় করা হয়েছে। উনি এখনো পর্যন্ত বাংলাদেশের একজন ইলেক্টেড প্রাইম মিনিস্টার, এবং ছাত্র জনতা না, বরঞ্চ কিছু মৌলবাদী এবং আরো কিছু উশৃঙ্খল জনতা আছে, বুঝছেন, তো তারা কনস্পিরেসি করে নানান ষড়যন্ত্রের মাধ্যমে তো তাকে দেশ ছাড়তে বাধ্য করছে। এবং নিরাপত্তার কারণে পাশের দেশের একজন রাষ্ট্রপ্রধানকে ভারত নিজের দেশে আশ্রয় দিয়েছে। এটা হলো ভারতের পার্লামেন্টে আমাদের মোদী সাহেব যে এক্সপ্লেইনটা করেছে, জয়শঙ্কর সাহেব যে এক্সপ্লেইন করেছে, তারপরে যারা ছিলেন আর কি, তারা যেভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন ওনাদের লোকসভায়, তো বিষয়টা কিন্তু এরকম। তো এইভাবে আপনারা যে জিনিসটাকে খেয়াল করেন, তার মানে ভারতের দৃষ্টিতে এটা একটা ভীষণ অন্যায় কাজ, আর এই অন্যায়কে সাপোর্ট ভারত দেবে না, এই অন্যায়কে সাপোর্ট ভারত দেবে না। তো যার ফলে যেহেতু এটা অন্যায় কাজ হয়েছে এবং শেখ হাসিনার প্রতি ন্যায় বিচারই ভারত করতেছে, অর্থাৎ শেখ হাসিনাকে আশ্রয় দেয়, এটা ভারতের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন খেয়াল করে দেখেন, এখন শেখ হাসিনা ম্যাডামকে যদি আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হয়, আপাকে যদি বাংলাদেশে ফিরিয়ে তার গদ্দিতে যদি তাকে বসাতে হয়, তাহলে এখন কি করতে হবে? বাংলাদেশে সেই ধরনের একটা, যখন 5ই আগস্টে তো সেই পরিবেশ ছিল না, আপাকে গদ্দিতে বসিয়ে রাখার মতো অবস্থা একটা ছিল না। যে কোনো সময় খুন খারাপের একটা ঘটনা ঘটতে পারতো, যেমনটা 14ই আগস্ট না 15ই আগস্ট জানিয়ে যে শেখ মুজিবুর রহমানের পরিবারকে সাঙ্গপাঙ্গ সহ সব মেরে ফেলা হইলো না, তো এরকম একটা ঘটনা ঘটতেও পারতো। তো যার ফলে ওই পিছনের কথা চিন্তা করে তাকে নিরাপত্তার খাতিরে অন্য দেশে রাখা হয়েছে। এখন যদি তাকে আবার ভারতের দিল্লি থেকে ঢাকাতে স্থানান্তরিত করতে হয়, তার নিজের যে জায়গা, সেই গদ্দিতে যদি তাকে বসাতে হয়, তো কয়েকটা বাধা ভারতকে পার করতে হবে, আর এই বাধাটা যাতে খুব সুন্দরভাবে পার করতে পারে এবং কোনো রকম ক্যাওটিক বা আউটরেজ ছাড়া যাতে খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করা যায়, এর জন্য ভারত 7টা মাস সময় নিয়েছে। 7 মাসের ভিতরে তার আন্তর্জাতিক যত সাপোর্ট দরকার বাংলাদেশের এই প্রাইম মিনিস্টারকে, এক্সাইলড প্রাইম মিনিস্টারকে রিইনস্টেট করার জন্য বাংলাদেশে যত রকম ডিপ্লোমেসি করা দরকার, যা করা দরকার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সাপোর্টের জন্য, সেগুলো ভারত করে গেছে এবং মোটামুটি ভারত যেটা পেরেছে। এইগুলো একটা কথা যে ভারতের পক্ষে, বিশেষ করে শেখ হাসিনাকে আবার রিইনস্টেট করা বাংলাদেশে, তো এটা ভারতের মোটামুটি দুনিয়ার কম বেশি সব রাষ্ট্র থেকে সাপোর্ট রয়েছে ভারতের উপর। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো বিরোধিতা করার মতো যে না শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যাবে না, আনলে ভারতের মায়ের ধরালামুক ওই অ্যাটম বোমা মারো, বুঝছেন, এগুলো কিন্তু কেউ কখন ভুলেও বলেনি, কোনো নিউজ পেপার আপনার পড়বেন না। এগুলো বাংলাদেশে কিছু খুচরা নিউজ পেপার আছে, বুঝছেন, আর কিছু ইউটিউবার আছে, এগুলো বাড়ায় চাড়ায়, বুঝছেন, পাবলিকের রক্ত গরম
করার জন্য এই ধরনের কিছু জ্বালাময় ভিডিও টিডিও করে, এছাড়া বাস্তবের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। বিশেষ করে আমেরিকার প্রসঙ্গে আসে। শেখ হাসিনার ব্যাপারে যখন আমেরিকাতে যে প্রশ্ন করা হয়েছিল, আমেরিকার সরকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যেসব খুচরা খুচরা ব্যাপারে আমার তেমন কোনো আগ্রহ নেই, যা দেখার ভারতে দেবে। তো কাজে আমেরিকা যেহেতু অনীহা প্রকাশ করছে এই ব্যাপারে, তো কাজে আপনার তো দরকার হয় না। আমেরিকা যেহেতু অনীহা প্রকাশ করছে, তার মানে ভারত এখন মোটামুটি যা খুশি করতে, যা ভালো মনে করে করতে পারে। এবং আমেরিকা যদি সাপোর্ট করে তাহলে দুনিয়ার অর্ধেকের বেশি দেশ ভারতকে সাপোর্ট করবে, এটাই বলতে পারে। তো এখন ম্যাডামকে আনতে হলে প্রথম যেটা দরকার হলো বাংলাদেশের জনসমর্থন, কারণ জনসমর্থনে বা জনগণের একটা রোষ ছিল, তো রোষের কারণে ম্যাডামকে এখান থেকে চলে যেতে হয়েছে, আপাকে এখান থেকে চলে যেতে হয়েছে। তো ভারত দীর্ঘ 7টা মাস সময় নিয়েছে সেই জিনিসটাকে একটু কুল ডাউন করার জন্য। এখন যদি আগুন লেগে যায়, আগুন তো ভাই চোরও বুঝে না, ডাকাতও বুঝে না, দরবেশও বুঝে না, হাফিজও বুঝে না, আগুন সামনে পায় জানি তারই জবই পুড়ে ফেলে। তো এখন 5ই আগস্ট ছিল এরকম একটা আগুন জ্বলে ওঠার মতো একটা ঘটনা। তো এখন এটা শেখ হাসিনা পড়তো, শেখ হাসিনাকে যারা উৎখাত করতে গেছে তারাও পড়তো, আশেপাশে যারা থাকতো তারই পড়তো। তো যার ফলে ভারত বুদ্ধিমানের মতো একটা কাজ করছে এবং বাংলাদেশের সেনাবাহিনী হলো মানে মোটামুটি বলতে গেলে ভারতের কথাতেই চলে। শুনতে খারাপ লাগবে কিন্তু কথা অনেকটা সত্য, কারণ শেখ হাসিনার ব্যাপারে যখন ডিসিশন হচ্ছিল 5ই আগস্ট, তখন আপনারা দেখছেন ভারতের যে সেনাবাহিনী প্রধান উনি কিন্তু দ্বিপাঠী সাহেব, মনে হয় ওনার না, উপেন্দ্র দ্বিপাঠী মানে উপেন্দ্র দ্বিপাঠী, আমি যদি ভুল না করে থাকি, ভারতের সেনাবাহিনী প্রধান হলো উপেন্দ্র দ্বিপাঠী। ওই 5ই আগস্ট কিন্তু আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান সাহেবের সাথে কিন্তু লাইভ মিটিং উনি ছিলেন যে শেখ হাসিনার ব্যাপারে কি ডিসিশন নেয়, এবং ওনারই কিন্তু বুদ্ধি পরামর্শ করে শেখ হাসিনা নিরাপত্তার কথা ভেবে ভারতে তাকে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশে যে সেনা প্রধান রয়েছে, তো মোটামুটি ভারতের সেনা প্রধানের সাথে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে। তাদের মধ্যে কিন্তু কোনো উত্তপ্ত বাক বিনিময় আমরা এই পর্যন্ত 7 মাসে শুনিনি। এই পর্যন্ত শেখ হাসিনাকে 7 মাসে কিন্তু উত্তপ্ত কোনো বাতচিত, কথাবার্তা, বুঝছেন, চ্যালেঞ্জ পাল্টা যায় এগুলো আমরা শুনিনি। সচরাচর এক দেশের সাথে আরেক দেশে যদি এই ধরনের একটা প্রবলেম হয়, দুই দেশের মধ্যে উত্তপ্ত কথাবার্তা বিনিময় হয়, এই ধরনের উত্তপ্ত কথাবার্তা কিন্তু বাংলাদেশে যে সরকার প্রধান বর্তমানে ডক্টর ইউনূস সাহেব এবং ওদিকে যে সরকার প্রধান রয়েছে শ্রী মোদী, এদের দুজনের ভিতরে কিন্তু উত্তপ্ত কোনো কথাবার্তা কোনো নিউজ পেপার কোনোভাবে ভুলেও আপনারা দেখেননি, দেখবেনও না। যা কিছু উত্তপ্ত কথাবার্তা হয়েছে ওই ওদিক থেকে করছে ইলিয়াস মিয়া, আর ওদিক থেকে করছে পিনাকি মিয়া। আর বাংলাদেশের কিছু খুচরা ইউটিউবার আছে, কিছু দেশে আছে, কিছু বিদেশে আছে, আর কিছু বাল পাকনা বুদ্ধিজীবী আছে, বুঝছেন, এরাই করছে। আর সরকারি পর্যায়ে কিন্তু কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। তো এখন 7টা মাস শুধু ভারত সরকার ধৈর্য ধরছে এবং শেখ হাসিনাকেও ধৈর্য ধরতে বলা হয়েছে যে আপনার রেজিম আপনাকে ফিরিয়ে দেবো, আপনি একটু খান্ত হন, একটু মাথাটা ঠান্ডা করেন, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। 7টা মাস থাকেন, অনেক কিছু করছেন। এই 18 কোটি উশৃঙ্খল মানুষকে চালানোটা সত্যি চাটিয়ে কথাটা। আপনার এখন ডায়াবেটিস হয়ে গেছে, আপনার প্রেশার হাই হয়ে গেছে, আপনার মাথায় চুলগুলো পেকে গেছে এই 18 কোটি উশৃঙ্খল জনতাকে সামলাইতে গিয়ে। আপনি তো দেশের জন্য কম করেন, চুল পাকছে, ডায়াবেটিস হয়েছে, মানে বিপি বেড়ে গেছে। তো আপনি একটু রেস্ট নেন, আপনি একটু রেস্ট নেন। দিল্লিতে আছেন, দিল্লির আবহাওয়া খুব চমৎকার, গেছি আমি কয়েকবার দিল্লিতে, তো বুঝছেন। তো এখানে আপনি থাকেন কয়েকজন, কোনো সমস্যা নাই, খান দান ঘুরেন টুরেন, আমরা এই ব্যাপারটা দেখতেছি। তো এই 7 মাসের ভিতরে বাংলাদেশের প্রেক্ষাপট গেছে টোটালি চেঞ্জ হয়ে। আজকে 5ই আগস্ট যেমন লক্ষ লক্ষ ছেলে পেলে ছাত্র জনতা রাস্তায় নামছে, এখন আমি ভিডিওটা করতেছিল ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, ডাক দেন না, কালকে গিয়ে সকালে ডাক দেন, আমাদের সমন্বয় হয়ে গেছে না, তাতে একটা নাগরিক কমিটি নাকি বলে একটা করবে ছাত্র দল, ঠিক আছে, আহেন তাদেরকে আইসা রাস্তায় ডাক দিতে বলেন যে হ্যাঁ নতুন কোনো আন্দোলন আছে, আহো ভাই, আহো রাস্তায় আহো, লুঙ্গি বাহিনী কোথায় আছে, আহো রাস্তায় আহো। টিমটা আসবে না। তো এটা কি কারণে আসবে না, তো ওই সেটার ব্যাখ্যা আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দিয়েছি। যে কারণে হলো যে এই যে এক্সপেকটেশন ছিল বর্তমানে বিশেষ করে ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর, প্লাস এই উপদেষ্টাদের উপর, বুঝছেন, তো সেটা আমাদের একেবারে মন প্রাণ ভেঙে চুরমার হয়ে গেছে আজ থেকে প্রায় 2 মাস আগে। আজ থেকে 2 মাস 3 মাস আগে আগে থেকে আমাদের মন ভেঙে একবার চুরমার হয়ে গেছে। এখন শুধু আমরা ওয়েট করতেছি যে কবে এখন ম্যাডাম আবার দেশে ফিরে আসবে। এর কারণ হলো যে বর্তমানে যে উপদেষ্টা রয়েছে তারা চরমভাবে ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করার জন্য। এর 100টা উদাহরণ আমি দিতে পারি, কোনো দরকার নাই। এটা হাটে মাঠে ঘাটে গেলে যদি প্রতিদিন আপনারা যান তাহলে আপনারা এটা দেখতে পারবেন যে কি কারণে এই ইউনূস সরকার ব্যর্থ। দ্বিতীয় কথা হলো যে ছাত্র নামক যারা রয়েছে এরা তো একচুয়াল কোনো ছাত্রটা, তো এরা এখন পলিটিক্যাল বিভিন্ন পজিশনে যাচ্ছে। এখন তারা নানা রকম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে, বিভিন্ন নিউজ তাদের বিরুদ্ধে বেরোচ্ছে। এখন তারা রাজনীতি করার জন্য ছাত্র কমিটি করতেছে, এই নাগরিক কমিটি। এখন কাদের ভোট দিবে, কারা ভোট দিবে, কি করবে না করে কোনো তালবাল কিছু ঠিকঠাক নাই। এরকম একটা দেশ এখন মানে কি বলে, একটা জাহাজ যেমন সমুদ্রের ভিতরে চললে একজন ক্যাপ্টেনের প্রয়োজন হয় তাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, তো বাংলাদেশের অবস্থাটা এখন এমন হয়েছে বিশাল বড় একটা জাহাজ, 18 কোটি মানুষের চোখে ছেড়েছে, কোনো ক্যাপ্টেন নাই। আর ক্যাপ্টেন যে আছে সে না মাল খেয়ে ঘুমাইতেছে, বুঝছেন, ক্যাপ্টেন যে আছে মাল খেয়ে ঘুমাইতেছে। এই জাহাজ কই যাবো? এই জাহাজ হইতে পারে সোমালিয়া গিয়ে পৌঁছাবো, আর এই জাহাজে যদি ভালো একজন ক্যাপ্টেন পরে তাহলে এটা নিয়ে যাবে আমেরিকার দিকে। তার মানে আমেরিকার দিকে গেলে ভালো হবে, আর সোমালিয়ার দিকে গেলে মরবে।
হলো ব্যাপারটা। তো এখন এই 7টা মাস ওদের যথেষ্ট ধৈর্য ধরার পর এখন সেটা প্রতিকূল একটা অনুকূল পরিবেশ, ফেভারেবল একটা সার্কামস্ট্যান্সেস তৈরি হয়েছে বাংলাদেশের ভিতরে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। সেটা হলো ছাত্র জনতা যতটা সাপোর্ট ছিল এই আন্দোলনকে, কিন্তু 7 মাসের ভিতরে সেই আন্দোলন এখন 100% থেকে কমে 10% চলে গেছে। মজার ব্যাপার হলো যারা এর আগে আমলি করতো না, এখন এই ছাত্র জনতা, সাধারণ মানুষ, আমজনতা, পাবলিককে যদি জিজ্ঞেস করেন যারা আমলি করতো না এখন বলতেছে যে ভাই আমলিকে ভালো ছিল, তার মানে প্রত্যক্ষ অপরোক্ষভাবে তারা আমলিকে সমর্থন করলো। তো 7 মাসের মাথায়, 7 মাস আগে জনপ্রিয় একটা দল যারা কিনা এত লুটপাট করে দেশের ক্ষতি করছে কম বেশি আমরা জানি, সেই দলটাই 7 মাসের মাথায় কি হলো, অত্যন্ত জনপ্রিয় একটা দলে পরিণত অলরেডি হয়ে গেছে। তো এখন মনে করেন এই যে অগস্ট মাসে যেভাবে মেরে হালামো, ধরে হালামো, ঠ্যাং ভেঙে হালামো, টেঙ্গি ভেঙে হালামো, যত আন্দোলন সাধারণ কথাবার্তা হতো, এখন কিন্তু এগুলো নাই, এগুলো তেমন কোনো কিছু নাই। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যত 2-1 মাস যত প্রচারণা ছিল তাদের দুর্নীতির বিরুদ্ধে বা অন্য অপশাসনের বিরুদ্ধে, এখন এই মুহূর্তে পর্যন্ত আমি যখন ভিডিওটা করতে যাবেন, বাংলাদেশের যতগুলো নিউজ পেপারস আছে, যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে, সবগুলো আপনারা ঘাটাঘাটি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে তেমন কেউ এখন আর কোনো ভিডিও টিডিও করে না, কারণ নীতিগত ভাবে করে না। তো তারা যা দেখছে যে আওয়ামী লীগ হতে পারে খারাপ, কিন্তু তারপর আওয়ামী লীগ দেশটাকে ধরে রাখছিল। কিন্তু আওয়ামী লীগের পরে 7 মাসে যে অবস্থা হয়েছে, আমাদের উপদেশরা মাল খেয়ে ওদিকে ঘুমাইতেছে আর ছাত্র জনতা এদিকে ওদের বকরির পালের মতো দৌড়িতেছে। তো এটা তো একটা দেশ, যেটা পাইজামি করার জায়গা না। তো ভাই খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক, চোর হোক ডাক হোক, আমরা তো আমাদের নিজেদের ভালো মন্দ বুঝি। তো যার ফলে সেই আগ্রহটা মানুষের কাছ থেকেই চলে গেছে। তো এখন বুমেরাং হয়ে গেছে যে 5ই আগস্টে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি মানুষের যতটা ঘৃণা ছিল, সেই ঘৃণাটা এখন ভালোবাসায় পরিণত হতে শুরু করেছে ধীরে ধীরে, অনেকটা হয়ে গেছে সেই 7 মাস পরে। তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য যে অনুকূল পরিবেশ জনগণের পক্ষ থেকে, তো সেটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো, এটা তো গেল বাংলাদেশের জনগণের সাপোর্টের কথা। দ্বিতীয় যে প্রসঙ্গটা আছে সেটা হলো প্রশাসনের দিক থেকে। এখন যদি শেখ হাসিনাকে আনতে হয়, তো নিরাপত্তার কারণে আপনাকে হয়তো 2-1টা রাফেল টাফেল পাঠায়, তারপরে ভারতের সামরিক বিমানে করে হয়তো তাকে এই এয়ারপোর্টে এসে নামিয়ে দিয়ে যাবে, ঢাকা এয়ারপোর্টে এসে নামিয়ে দিয়ে যাবে। তো এখন নামিয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রশ্ন আসে, জনগণ তো একটু আগে যেটা আমি বুঝলাম, জনগণ তো আর সেভাবে আর মানে তাকে তো প্রোটেস্ট করবেই না, বরঞ্চ তাকে আরো সুস্বাগতম জানানোর জন্য 1 কোটি মানুষ ঢাকার আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার চারদিকে জড়ো হবে। তো এটার আলামত অলরেডি আমি আপনাদেরকে বলে দিলাম, এবং বাস্তবতা আপনারা দেখে নিন, কাগজে লিখে রাখেন, যেটা আমি এই মুহূর্তে বললাম আগামী মাসে যেটা করতে যাচ্ছে। দ্বিতীয় জিনিস হলো এবার প্রশাসনের কাছ থেকে। এখন শেখ হাসিনা খেয়াল করেন, যত ভালো হোক আর মন্দ হোক, যাই হোক না কেন, ওনার ওনার দলের প্রতি, ওনার দলের লোকেরা লুটপাট করছে, সব ঠিক আছে, কিন্তু দলের প্রতি উনি যত লোকের নিয়োগ করছে, উনি কিন্তু একেবারে প্রত্যেকের প্যান খোলা নুনু দেখে চেক করে তারপরে এক একটা সরকারি কাজে বা সরকারি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায় সরকারি যে চাকরি হোক না কেন, পিএন থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত যে কোনো জায়গায় থাক না কেন, তাদেরকে প্যান খুইলা নুনু দেখে তারপর তাদেরকে নিয়োগ দিচ্ছে যে তারা সাচ্চা আওয়ামী লীগ সমর্থক কিনা, তারা সাচ্চা আওয়ামী লীগ সমর্থক কিনা। তো গাজী 17টা বছর ধরে যে কষ্টটা করছে তারা, সেটা রেজাল্ট এখন তারা পেতে যাচ্ছে। তো এখন খেয়াল করেন, যদি শেখ হাসিনা ম্যাডাম আসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে আসে, কেউ বাধা দিবে? আপনাদের কি মত হয় এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আমার কেউ বাধা দিবে? কে বাধা দিবে? এই সেই এয়ারপোর্ট, যে এয়ারপোর্টের পর থেকে 5ই আগস্টে যখন সরকার পতন ঘটলো, একের পর এক আওয়ামী লীগের যত এলিগেশন ছিল, কঠিন এলিগেশন ছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অপরাধ, খুন খারাপ, বিভিন্ন রকম অভিযোগ ছিল, এইসব বড় হোমরা চোমরা কিন্তু এই এয়ারপোর্টের ভিতরে কি করছে, এই এয়ারপোর্টের ভিতরে কিন্তু তারা বের হয়ে গেছে। এবং কোনো এয়ারপোর্টের কোনো কর্মচারী, এয়ারপোর্টের কোনো প্রশাসন, ওই যারা কিনা এটা দেখভাল করে, কেউ কোনো বাধা দিচ্ছে দেয়নি। আপনি তো লাইভ ভিডিও দেখছেন, ওই যে বেনজির আহমেদ কিভাবে হ্যান্ডশেক করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে পাসপোর্ট টিকিট হাতে নিয়ে একেবারে সুন্দর হাসতে এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে। এটা তো 5ই আগস্টের পরের ঘটনা, অথচ তার বিরুদ্ধে এর আগে থেকে কিন্তু ওই নিউজ পেপারে বিভিন্ন অভিযোগ হচ্ছিল। আটকেছেন তারে, দেখা গেছে না। এটা তো একজনের ভিডিও ফুটেজ আপনি দেখছেন, এবং শত চলে গেছে। এয়ারপোর্ট থেকে কোনো বাধামুখী হয়নি, এয়ারপোর্টে কোনো বাধামুখী হয়নি, কারণ এয়ারপোর্ট হলো পুরো নিয়ন্ত্রণ হলো আওয়ামী লীগ সরকারের, তাদের সময়ে নিয়োগকৃত সব কর্মকর্তারা সেখানে রয়েছে, তো তারা তো বাধা দেবে না। এখন মনে করেন এবার আসেন হলো পুলিশ প্রশাসন, এবার আসেন বাংলাদেশের ল এনফোর্সমেন্ট পুলিশ প্রশাসন। তো পুলিশ প্রশাসনের একই অবস্থা, যত পুলিশ টুলিশ যাদের নিয়োগ দিয়েছে প্রত্যেকের প্যান খুলে নুনু চেক করে নিয়োগ দিয়েছে, তারা একনিষ্ঠ আওয়ামী লীগ ভক্ত। তো যার ফলে 7 মাস ধরে যে আওয়ামী লীগ চলে গেছে, 7 মাস কিন্তু পুলিশের একটা বিরাট বড় নিষ্ক্রিয়তা আপনারা দেখছেন। এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে গন্ডগোল, মারপিট, চিল্লাচিল্লি হলো, মারামারি কাটাকাটি হলো, পুলিশ কাউকে ধরছে, মারছে, কাটছে, শুধু সামান্য একটু ধাওয়া পাল্টা দাহাদু একটা ককটেল মনে মারে। আর এখন দেখি ওই যে জল কামান না কি জানি বলে, জল কামান টামান নিয়েছে, তার মানে কোনো মতে এটা ধাপা পুলিশও বুঝছেন অনেকটা মন ভেঙে গেছে, বুঝছেন, তাদের নেত্রী নেই, তাদের আপা নাই, মন তো ভাঙবে। তো যার ফলে এখন দেখেন, এখন এই মুহূর্তে যদি শেখ হাসিনা ম্যাডাম আসে, না আসলো জনগণের মধ্য থেকে কোনো বাধা, না আসলো এয়ারপোর্টের মধ্য থেকে কোনো বাধা। আরে ভাই, এয়ারপোর্টে তো 10,000 লোক কাম করে, এয়ারপোর্টের লোকেরা যদি সেদিন ধর্মঘট করে যে না ম্যাডাম যদি এই এয়ারপোর্টে আসে, আমরা সবাই আমরা সেদিন আর কাজ করবো, সবাই আমরা রাস্তা ভেঙে দেবো, ছেড়ে দিলাম, এটা একটা প্রতিবাদের ভাষা হতে পারে। কিন্তু আপনাদের কি মনে হয় যে এয়ারপোর্টের যে 10,000 কর্মচারী আছে, তারা তাদের হাত পা উঠে কাছে মৌন প্রতিবাদ করবে যে না এটা একটা অনেক খারাপ একটা লোক বাংলাদেশ আসছে, ভারত জোর করে নিয়েছে, আমরা আমাদের এয়ারপোর্টের দায়িত্ব ছেড়ে আমরা চলে গেলাম, না তারপর আমরা আমাদের হাতে তাকে রিসিভ করতে পারবো না? করবে আপনাদের মনে হয়? উত্তর হলো না। পুলিশ প্রশাসন করবে না।
পুলিশ প্রশাসন মানে যে রকম রদবদল কইরা টইরা শেখ হাসিনাকে বাধার মুখে ফেলতে পারতো বিভিন্ন জায়গায়, সেটা তো বর্তমানে যে উপদেষ্টা রয়েছে চরমভাবে ব্যর্থ, এটা আর বুঝে বলা দরকার না। এটা বলতে গেলে আরো ভিডিও লম্বা হয়ে যাবে, অন্য কোনো ভিডিও থেকে বলবো না। এরপর আসেন সেনাবাহিনী। এখন সেনাবাহিনী, বাংলাদেশের সেনার বাহিনীর মানে এমন একটা বাঘ, বাংলাদেশের সেনাবাহিনীর দাঁতও নাই, 32টা দাঁত তো থাকে, মানুষের তো 32টা দাঁত থাকে, বাঘের কয়টা দাঁত থাকে জানি তো না। হ্যাঁ, গুগল করে দেখে আসা উচিত ছিল বাঘের কয়টা দাঁত থাকে। তো যাই হোক, মানুষের 32টা দাঁত থাকে, বাঘের মনে করা হইব 32, 16টা মানে বাঘ, 16টা মানে দাঁত, অর্ধেক হইব, এত হইব না। তো যাই হোক, যদি বাঘের 16টা দাঁত থাকে, তো বাংলাদেশের সেনাবাহিনী অনেকটা বাঘের মতো, না আছে তার যথেষ্ট দাঁত, না আছে তার নখ টক, এইগুলো কি অবস্থা হয়েছে আমি জানি না। তো যার ফলে এটা একটা পরনির্ভর ভারতের দিকে তাকে বাংলাদেশের সেনাবাহিনী কখনো কোনো ভাবে ভুলেও, আপনারা তেমন কিন্তু কিছু শুনেন না, কোনো রকম একটা কঠিন বার্তা, একটু মানে উচ্চ স্বরে কথা বলা, সেটাও কিন্তু আপনারা গত 7 মাসে দেখেননি। আরে ভাই, সেনাবাহিনীর কথা বাদ দেন, বাংলাদেশ যারা চালায় বর্তমান উপদেষ্টা যারা রয়েছে, সাহস করে যে বলবে যে আপা আপনাদের দেশে আছে, উনি বাংলাদেশে বিরাট খুন খারাপই করে গেছে, মানবতা বিরোধী অপরাধে উনি অভিযুক্ত, তো ওনাকে প্লিজ আমাদের দেশে ফেরত পাঠান। 5টা মাস সময় লাগছে শুধু এই কথাটা বলার জন্য, 5টা মাস সময় লাগছে শুধু এই কথাটা বলার জন্য, যেটা বলতে পারতো কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে বলতে পারতো। নতুন যে সরকার আসছে, প্রথমে ডিমান্ড এটা থাকতো, এই লোক একটা আকাম করে বাংলাদেশ থেকে গেছে, তাকে ফেরত বলতে পারতো, যদি আকাম করে গিয়ে থাকে, কিন্তু তারা কিন্তু বলেনি। তার মানে দেখেন, ভারতের দিকে তাকে বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে, তারা যে একটুখানি জোরে কথা বলবে, প্রতিবাদ তো বহুত পরের কথা, এই জোরে কথা বলার অবস্থা তো তাদের নাই। আর সেনাবাহিনীর অবস্থা হলো এটা। এখন সেনাবাহিনী উপরে গেছে বেকায়দার ভিতরে, কি করবে সেনাবাহিনী গিয়ে? কি শেখ হাসিনার জন্য কি আপার জন্য কি ইসে গিয়ে মাইপিট করবে? না মাইপিট করে পারবে? আপার জন্য মাইপিট করবে ভারতে গিয়ে, না মাইপিট করে পারবে না? কোনো অবস্থা আছে? বাংলাদেশের সেনাবাহিনীতে কয়টা F-35 আছে, কয়টা কি আছে, কয়জন সেনাবাহিনী আছে, কয়টা বন্দুক কামান কি আছে, কতটা দেশপ্রেম আছে, সেটা তো একটা প্রশ্ন। আরে ভাই, দেশপ্রেম তো খুব বাংলাদেশের আমরা জনগণ, তাদের মধ্যে নেই, ওনাদের এখান থেকে দেশপ্রেম আর কি করবে? আর ওনারা তো আমাদের বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে। দেশপ্রেম যদি বাংলাদেশের জনগণ আর আমাদের সবার প্রতি থাকতো, তাহলে কি এইভাবে লুটপাট বাংলাদেশে হয়? বাংলাদেশে ইউরোপ, সিঙ্গাপুর, ইউরোপ তো হয়ে যাবে বহু বছর আগে, কিন্তু আমরা করতে পারিনি আমাদের স্বভাবের কারণে। তো আমরাই তো সাধারণ জনগণ, আমরাই স্কুলে যাই, আমরাই ওই সেনাবাহিনীতে যাই, আমরাই প্রশাসনে যাই, আমরাই মন্ত্রী এমপি হইতো, আমরাই তো, সমস্যা তো আমাদের ভিতরে। তো এখন খেয়াল করে দেখেন, সেনাবাহিনী সেই অবস্থা নাই ভারতকে বাধা দেওয়ার, বা ভারতকে টেলিফোন করে বলা যে আপনার আগে আছে যে আপাকে নিয়ে আসতেছেন, প্লিজ আপাকে নিয়ে আসেন না, মানে আপার বিরুদ্ধে হুলিয়ে আছে, কই বলবে? আপনাদের কি মনে হয় বলবে? না বলছে? উত্তর হলো না, বলেনি। আরো বলবে না, কি কারণে? বাংলাদেশ পুরো দেশটা হলো আমেরিকার চোখের ইশারার উপর নির্ভর করে। প্রতিটা দেশ কম বেশি, ইভেন ভারত এত শক্তিধর দেশ, রাশিয়া, চীন, যাই বলে না কেন, এরা সবাই কম বেশি আমেরিকাকে তো তোয়াক্কা করে চলে। আর বাংলাদেশকে তো অনেক বেশি তোয়াক্কা করতে হবে, যেহেতু বাংলাদেশের প্রতি বছর বাজেট করতে হলে এটার বিশাল বড় একটা অঙ্ক আসে হলো বিদেশ থেকে, বিভিন্ন এইডের মাধ্যমে, যেটা দিয়ে বাংলাদেশের বাজেট করা হয়। এই যে ইউএস এইড যে বন্ধ করলো বাংলাদেশে, দেখছেন তো সারা দেশে হাল করে চলে গেছে, হাজার হাজার লোক বেকার হবে, মিলিয়ন ডলারের সহায়তা থেকে বাংলাদেশ বঞ্চিত। এগুলো তো ডলার হয়ে আসতো, এই ডলারগুলো বিভিন্ন সামাজিক কাজে ব্যয় হতো, কিছু ডলার দিয়ে আমরা ডাউল চাল কিনে মিনা খাইতাম, আনতে এও যাবে। তো আস্তে আস্তে বাংলাদেশ এই বিপদের মধ্যে যাচ্ছে। এবং আমাদের যে ওই যে মাল খেয়ে ঘুমিয়ে রয়েছে যে উপদেষ্টা আছে, এদের তো কোনো নড়াচড়া তো ভাই আমি অন্তত দেখি না। আপনারা দেখেন কিনা বলতে পারবেন? বাংলাদেশ এই মুহূর্তে হাজারো সমস্যার ভিতরে, কিন্তু নিউজ পেপার গুলো খুলে দেখেন প্রধান উপদেষ্টা কি করতেছে, বাকি যে 12-13 জন উপদেষ্টা আছে তারা কি করতেছে, সমস্যার সমাধানের জন্য ভয়ঙ্কর সমস্যার ভিতর দিকে বাংলাদেশে যাচ্ছে, কিন্তু তারা কি করতেছে আসলে? আস্তে আস্তে কি করতেছে? এই নিউজ পেপার গুলোর দিকে চোখ দেখলে করলে বোঝা যায়। তাদের কথাবার্তা, আচরণ দেখলে মনে করেন বাংলাদেশ কোনো সমস্যার ভিতরে নেই। আরে ভাই, সমস্যা আছে তো সাধারণ মানুষ, যাদের ঘরে চুলা জ্বলে না, শত হাজার কলকারখানা বন্ধ হয়েছে, লক্ষ শ্রমিক বেকার হয়েছে। তো যাদের ঘরে চুলা জ্বলে না, ঘর ভাড়া দিতে পারে না, ঘাট ধাক্কা দিয়া তাদের বাড়ি থেকে বের করে দিতেছে, ভাই কষ্ট তো তারা জানে। কিন্তু পত্রপত্রিকা দিয়ে তাকালে বাংলাদেশে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। কি ভাই আপনাদের কাছে কি বলা? তো কাজে এই যে সেনাবাহিনী রয়েছে, এই সেনাবাহিনীর বাইরে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকার ইশারাতেই চলবে, এবং জাতিসংঘের বাইরে সেটা যেতেও পারবে না। আরেকটা মজার ব্যাপার হলো, জাতিসংঘ চালায় হলো আমেরিকা। তো কাজে জাতিসংঘ বা আমেরিকা যা বলে বাংলাদেশের সেনাবাহিনী তা করবে, এটা কাগজে লিখে রাখে। এখন আমেরিকা যদি বলে আকার ইঙ্গিতে দেবে ইশারা যে ভারত যা করতেছে করতে, তো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভুলেও সম্ভব না কোনো একটা ডিফেন্স তৈরি করা ভারতের এগেইনস্টে গিয়ে, ভারত যে আপাকে বাংলাদেশে এসে নামিয়ে দেবে, কোনোভাবেই সেটা সম্ভব না। আর যদি সেটা করে, তাহলে আমেরিকাকে উপেক্ষা করা মানে জাতিসংঘকে উপেক্ষা করা, আর জাতিসংঘকে উপেক্ষা করা মানে যে জাতিসংঘে নিয়োজিত হাজার যে সেনা কর্মকর্তারা রয়েছে সেখানে কাজ করেন, তো তাদের কাম কাজ তো গায়া, এবং তারা যদি তাদের চাকরি বাকরি হুমকির মধ্যে পড়ে, তো স্বয়ং সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হবে এই একটা ভুল ডিসিশন নেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে গিয়ে। কারণ তারা তো তাদের চাকরি বাকরি হারাইছে, সবাই ভাই খাইয়া দেয় ভালো থাকতে চায়, বুঝছেন? প্রশাসন যত কর্মকর্তা যারা আছে সবাই খাইয়া দেয় ভালো থাকতে চায়, যে কোন সরকার এলো কোন সরকার গেলে এটা আমাদের বিষয় নাকি, আমাদের যে ভাগ বাটোর পাইনি হয়। কিন্তু যারা সাধারণ গরিব নিরীহ মানুষ প্রবলেমটা পায়, তাদের ঘরে তো চুলা জ্বলে না, তারা তো অন্যদের সাথে গিয়ে এরকম শেয়ার করতে পারে না, ভাগ বাটোয়ারা করতে পারে না, আরেকজনকে কিলে ঘুষে পয়সা আইনা নিজেরা খাইতে পারে না। তারা নিরীহ সৎ মানুষ,
তো যার ফলে এই ধরনের একটা বেড়াচালের ভিতরে বাংলাদেশ পড়ে গেছে। না বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কোনো বাধা রয়েছে শেখ হাসিনাকে ওয়েলকাম জানানোর জন্য বাংলাদেশে, না বাংলাদেশের প্রশাসন যেটা রয়েছে ল এনফোর্সমেন্ট, ডোমেস্টিক যে ল এনফোর্সমেন্ট রয়েছে তাদের কোনো সমস্যা রয়েছে শেখ হাসিনা আপাকে বাংলাদেশে আনার ব্যাপারে তাদেরও কোনো সমস্যা নেই, সবাই ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত। বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তারাও মোটামুটি আপনি বলতে পারেন যে মোটামুটি প্রস্তুত। এখন যদি আসে একটুখানি হাউকাউ হবে, একটুখানি হাউকাউ হবে। এখন মনে করেন এইভাবে যদি সুন্দর করে আসে আর গতিতে চলে যায় তাহলে হয়তো বিভিন্ন মানুষের সমালোচনার মুখে পড়ে যাবে, ম্যাডাম যে না গায়ের জোরে এগুলো সব করছে, হয়তো এর কারণে দেখবেন যে কিছু মাইপিট কিলাকিলি ওখানে হবে, কিছু টিয়ার গ্যাস টেস্ট হবে, তারপরে ওই যে কিছু জল কামান আসবে এই ছাত্র জনতাকে বা পাবলিক একটু বাধা টাতা দেওয়ার জন্য একটু হইচই তো টুকটাক কিছু একটা হবে। আর যদি হইচই নাও হয়, সব মানুষই যদি আপাকে স্বাগত জানায়, বরঞ্চ বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তারাই ঠিক করবে যে ভাই কিছু লোককে তাড়াতাড়ি করে পাঠো, ভাই তোমাদের কাজ হলো ওইখানে গিয়ে আলু পটল ডিম যা কিছু আছে এগুলি নিয়ে যাও, তারপরে ওই শেখ হাসিনা ম্যাডাম উপরে মারার চেষ্টা করো, তারপরে তাকে অ্যাটাক করার চেষ্টা করো, তারপর আমরা তোমাদেরকে ধরুন মারুন, কিছু লোকজনকে অ্যারেস্ট করুন, বুঝছো? এইরকম কেন একটা এইটি হলো স্বাভাবিক সিনারিও, বুঝছেন? আপনারা যদি আন্দোলন করতে নাও চান শেখ হাসিনা যেদিন আসবে, কিন্তু কিছু লোককে সেখানে পাঠানো জাস্ট দেখানোর জন্য, কারণ এটা দেখানো তো জরুরি সারা দুনিয়াকে। তো এটা কেন দেখানোর জরুরি, যে এটা যাদের মাথায় মাল আছে তারা বুঝতে পারছে। তো তারপরে সেখানে আসবে, হয়তো তাকে অ্যারেস্ট করা হতে পারে, অ্যারেস্ট করে হয়তো অ্যারেস্ট করা হতে পারে, অ্যারেস্ট করে হয়তো 2-4 সপ্তাহ তাকে কারাবন্দি করে রাখা হতে পারে, হয়তো বা তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হতে পারে। তারপরে তার যে মামলা টামলা যা কিছু আছে টুকটাক যত সব আলতু ফালতু মামলা দিয়ে রাখছে তার বিরুদ্ধে, তো এগুলো নিয়ে হয়তো বা যাবে কোর্টে হয়তো 2-3টা হিয়ারিং হবে, একসময় সে জামিনও পেয়ে যাবে এবং ইলেকশন করার জন্য পারমিশনও পেয়ে যাবে। তখন যে সুবিধাটা হবে, তো তখন উনি কিন্তু লেজিটিমেট হয়ে যাবে। তার বিরুদ্ধে যত অভিযোগ সেটা এখন কোর্ট হ্যান্ডেল করতেছে, কোর্ট থেকে তাকে জামিন দিচ্ছে এবং সে নির্বাচনও করতে পারতেছে, এবং কোর্টের মামলা এখন কত বছর চলবে আপনি জানেন না, আমি জানি। আর মাল খেয়ে ঘুমিয়ে রয়েছে যে উপদেষ্টা না তারা জানে। এখন কোর্ট কাছারিতে কারা বসে রয়েছে সেটা সব আওয়ামী লীগের সেট আপ করা। আওয়ামী লীগের 17 বছর ফসল, যে বীজ সে 17 বছর আগে বিপদ হয়ে গেছিল, সেই বীজ থেকে একটা বিশাল বড় একটা গাছ হয়েছে এখন। তো সেই গাছের একটা ডাল, একটা বিশাল বড় কঠিন ডাল হলো গিয়ে জুডিশিয়ারি ব্রাঞ্চ। তো জুডিশিয়ারি ব্রাঞ্চে যারা বসে রয়েছে তো তারা কি করবে? যাতে শেখ হাসিনার বিরুদ্ধে যাবে বলে আপনার মনে হয়? তারা বরঞ্চ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যেতে পারে, কারণ এতে দাঁতও নাই, নখও নাই, কিছু নাই, কিছুই করতে পারবে না। এরকম পাবলিক সাপোর্ট কিছুই নেই। আর আইসি 2 দিনের মেহমান, একটা তাল গোল বালটোল পাকা টাকা দিয়ে বুঝছেন, 2 দিন পরে আর যাবে চলে, ভাই আমি সরি আমি পারিনি ভাই, আমরা চেষ্টা করছি, এক কথা যাবে আমরা চেষ্টা করছি, ভাই থাকো ভাই তোমরা থাকো ভালো। আর 7 মাসে দিছে তুমি আমাদের বাস দিয়ে, 7টা মাসে দিচ্ছে তো আমাদেরকে বাস দিয়ে। তো যাই হোক, তারপরে আসবে, তো একসময় কেস চলবে, এখন নির্বাচন আসবে, নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনো কারণে পর্বে নির্বাচনে জিততে না পারে, সরকার গঠন না করতে পারে, ধরে রাখতে পারে 5 বছর পর একটা তো নির্বাচন আসবে, সেই নির্বাচন হয়তো জয়লাভ করবে। তারপর কি ইউনূস সাহেবের মতো অবস্থা হবে? ইউনূস সাহেবের বিরুদ্ধে তো কোটি কোটি টাকার মামলা ছিল, দুনিয়ার মামলা ছিল ওনার বিরুদ্ধে, উনি একদিকে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, মামলাগুলো সব ভ্যানিশ হয়েছে। কোন দেশে আমরা বাস করি? কোন দেশে বাস করি? সরকার প্রধানের মামলা ভ্যানিশ হয়ে যায়। তার মানে এই মামলার অর্থ রইল কি? এটা কিন্তু কখনো আপনার প্রশ্ন করেন মামলার অর্থ কি, কে মামলা দিল, কি রায় হলো, কেন রায় হলো? আবার উনি তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর মামলা সব গায়েব হয়ে গেল। এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে বা ক্ষমতা হলে তাদের মামলা টামলা লাগে না, তারা যা খুশি করতে পারে? এটা একটা কথা হলো, হাস্যকর ব্যাপার। এগুলি নিয়ে কখনো আপনার প্রশ্ন করেন যে লোকের বিরুদ্ধে 6 মাস আগের এত বড় বড় মামলা, এত বড় বড় মামলা, সে প্রতিদিন 1-2 দিন করে দিন কিন্তু কবে জানি সেই বুড়া বয়সে জেলখানায় যায়, তো সেই লোকের এক রাতের ভিতরে সব মামলা টামলা গায়েব টাইপ গিয়ে উনি সরকার প্রধানের জায়গায়। এটাই বোঝা যায় কত বড় একটা উচ্ছৃঙ্খল দেশে আমরা বাস করি। আইন আদালত বিচার বিভাগ মানুষ মানে কতটা বিভৎস, কতটা মানে করাপ্টেড। তারা চিন্তা করে দেখেন প্রশাসন আইন বিচার কারণ কতটা করাপ্টেড। এক রাতের ভিতরে যে লোক কালকে ছিল মানে ডাকাত, পরের দিন রাত্রে হয়ে গেল দরবেশ। মানুষের কোনো আবহাওয়া কিছু নেই, কিছু বলে ওরা। সেটা ছিল ম্যাডামের ক্ষেত্রে সে হবে, যতই মামলা দেন 1-2 হাজার খানিক মামলা দেন, কিছু যায় না। এই 5 বছর উনি ক্ষমতা বেড়ে থাকবে, অন্য কেউ এসে সরকার চালাবে, তো আবার তো নেক্সট 5 বছরে তো ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিতে পারি শেখ হাসিনা আবার ক্ষমতা আসতে তা আসলে কি হবে? ওই যে নিশ্চয়ের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো 1 রাতের মধ্যে সব মামলা গায়েব হয়ে যাবে, আবার সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। আর শেখ হাসিনা যদি এইবার ক্ষমতায় আসে তো তার সে যে কি করবে, তার বিরুদ্ধে যারা যারা গেছে, যেসব ইউটিউবে ভিডিও বানিয়েছে, যেসব ছাত্র সমন্বয় করেছিল, নাগরিক কমিটি করবা, নাগরিক কমিটি তো ওদের দিবরে, বুঝছো? আর যারা উপদেষ্টা আছে, যারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে, আমার মাথায় এগুলি ঢুকে না, এগুলি বলতে আমার প্রেশার হয়ে যাবে, বুঝছে? ও তো গায়া, ও সব তো গায়া, ও সব কত গায়া। তো ভিডিওতে আমি বলছি না, এ হাত মুঝে দে দো ঠাকুর, এ হাত মুঝে দে দো ঠাকুর, ওই কাহিনী হয়ে যাবে, বুঝছেন? তো যাই হোক ভাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ক্ষমা করে দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।